তোমাদের ভুগতে হলো। ইনুর মুখটা আসলেই মলিন লাগছে। বিয়ের পর একটার পর একটা ঝামেলা সামলেছে, আর এবার হানিমুন হতে হতেও হলো না। প্রীতম হেসে বলল, ইনুর মিডের পরে আবার আসবো। আপনি ইনশিরাহ, আমি আর ইনু। ওরা সেদিন বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল। এই গল্পের দুটো জুটি নিজেদের প্রথম হানিমুনের স্বাদ আস্বাদন করে। আজ নিয়ে এই দুদিন মনে হচ্ছে প্রেরণার উপর দিয়ে রোলার চালানো হচ্ছে। সে মূলত ক্যাটারিং সার্ভিসের অফিস সামলায়, আউটডোর সামলায় সাব্বির এবং আরও দুজন অ্যাসিস্ট্যান্ট। এই প্রথম দুটো ইভেন্ট একসাথে সামলে নিতে হচ্ছে তাদের। এনএন গ্রুপের মালিকের মেয়ের এঙ্গেজমেন্ট এবং এখন সময় টিভি চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক ইভেন্টে প্রেরণা ক্যাটারিং সার্ভিস এবং ইভেন্ট ম্যানেজমেন্টকে হায়ার করা হয়েছে। সাব্বিরকে এনএন গ্রুপের ইভেন্ট সামলানোর দায়িত্ব দিয়ে প্রেরণা এসেছে এখন সময় টিভি চেয়ারম্যান মোত্তালিব মোর্শেদের ইভেন্ট লিড করতে। ছুটতে ছুটতে স্লিপার পাতলা হয়ে যাওয়ার মতো অবস্থা, গায়ে সেই একরঙা মলিন শাড়ি। মহিলা স্টাফরা আহ্লাদ করে বলেও ছিল, ম্যাম একটু সাজুন। এলির শ্রেণীর প্রোগ্রাম বলে কথা, প্রেরণা না করেছে। সে এখানে কাজ এসেছে, সেবা দিবে, পেমেন্ট নেবে, চলে যাবে। তার আবার সাজতে হবে কেন? অল্প সময়ের মধ্যে প্রেরণা দারুণভাবে গুছিয়ে নিয়েছে বিজনেস। দুজন নামকরা ফুড ব্লগারের তফসিলে শহরে তার ক্যাটারিং সার্ভিস মোটামুটি পরিচিতি পেয়েছে। অতটা লাভ না হলেও কর্মচারীদের বেতন দিয়ে শুদ্ধ আর প্রণমীর জন্য যথেষ্ট জমাতে পারছে। এ ধরনের এলিট শ্রেণীর লোক সমাগম প্রেরণা এড়িয়ে চলে বরাবর, অথচ তার কর্মে স্বার্থেই সম্পর্কিত এসব। সকাল 11টা। শাড়ির আঁচল সামলে প্রেরণা নিজের কর্মচারীদের কাজের তদারকি করছিল। তার মেজাজটা ভীষণ চটে আছে বিগত 1 ঘন্টা থেকে। ঠিকঠাকভাবে নিজের কাজটা সে করতে পারছে না। তার ইচ্ছে করছে তার পেছনের লোকটাকে মেরিনেট করে ছোট ছোট ডিব্বা করে ফ্রিজে রেখে দিতে, তাতে যদি মাথাটা ঠান্ডা হয়। লোকটার নাম রুবায়েত আশরাফ, একটি বিজ্ঞাপন কোম্পানির মালিক এবং একজন নাট্য পরিচালক। বিজনেস শুরু করার পরপর প্রেরণার সাথে দুবার কথা হয়েছিল লোকটার সাথে, প্রেরণা ক্যাটারিং সার্ভিসের একটা বিজ্ঞাপন তৈরির জন্য। প্রেরণা গিয়েছিল তার অফিসে কথা বলতে, শেষমেশ কাজটা হয়নি। তবে তখন থেকে লোকটা নির্লজ্জের মতো প্রেরণার পিছু পড়েছে, নানাভাবে প্রেরণার সাথে যোগাযোগের চেষ্টা করছে। লোকটার বয়স 40-এর কাছাকাছি, বউ বাচ্চা আছে। আজ এই ইভেন্টে হুট করে দেখা আপত্তার সাথে সেই থেকে প্রেরণার পিছু পড়েছে, নানা বাহানায় কথা বলতে আসছে। ক্ষমতাসীন লোকদের সামলাতে হয় ঠান্ডা মাথায়। প্রেরণা হঠকারী হয়নি, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। প্রেরণা শুধু সহ্য করে গিয়েছে। স্টাফরা প্রেরণার নির্দেশ অনুযায়ী কাজ করছিল। একটু বিশ্রাম নিতে প্রেরণা একটা নিরিবিলি স্থানে যায় কিছু সময়ের জন্য। আজকের এই অনুষ্ঠানে একজন গেস্ট ইহান তাজওয়ার মির্জা এসেছে কিছুক্ষণ আগে। প্রেরণার সাথে এই ইভেন্টে হুট করে দেখা হতেই দুজনে অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পরপর সালাম দিল প্রেরণা। শুধু ইহান নয়, আরও নেতা শ্রেণীর লোকজনে ভর্তি এই ইভেন্ট। আত্মীয় বলে কথা বলতে পারছিল না প্রেরণা। কুশল বিনিময় করে নিজের কাজে মন দিল শুধু। খানিক বাদে রুবায়েত আশরাফ আবারও তার পেছনে এসে দাঁড়ায়, ড্যাব ড্যাব করে মাথা আবারও প্রেরণাকে অবলোকন করে বলে ওঠে। আবারও ফোর্স শব্দে একটা লম্বা শ্বাস ফেলে প্রেরণা। সৌজন্যতার হাসি হেসে দ্রুত পায়ে সেখান থেকে কেটে পড়ে। 2 দিন আগেই ওরা ফিরেছে। মুইন 2 দিন বাড়িতে থেকে ছুটিটা শেষ করেছে। এর মাঝে আলো, সামিন, মুইনের শ্বশুরবাড়ির সবাই এসে মুইনের সাথে দেখা করে গিয়েছে। আজ সকালের ঘটনা। ইউনিফর্ম পরে মুইন আজ ব্রেকফাস্ট টেবিলে আসার আগে ইনশিরার ঘুম ভেঙে গিয়েছিল। জলদি জলদি চুলগুলোকে একটা ক্লাচারে আটকে নিয়ে টেবিল সেট করে দিয়েছিল। ঝুমঝুমির মা সকালে নাস্তা বানিয়ে দিয়ে চলে যায়, আবার সকাল 11:30টার পরে এসে দুপুরে রান্না করে। টেবিলে সবজি, খিচুড়ি এবং ডিম ভাজা, ইলিশ মাছ। মুইন বসে এসে সব খাবারের দিকে তাকায়। ইনশিরা আমতা আমতা করে বলল, আমি এসব করতে বলেছি। অসুখ থেকে উঠলেন, ভেবেছি ভালো লাগবে। মুইন ওর দিকে এক পলক তাকিয়ে নিজের প্লেটে খাবার তুলে নেয় চুপচাপ। ইনশিরাও খেতে বসলো। রোজ মুইন টুকটাক যা কথা বলে আজ তাও বলছে না খেতে খেতে। অসুখের পরে লোকটাকে ক্লান্ত লাগে খুব। খিচুড়ির সাথে কাঁচা পেঁয়াজ খায় মুইন। ইনশিরা উঠে একটা পেঁয়াজ কেটে নিয়ে আসতে যায়, ফলাফল তার আঙ্গুল কাটে। ইনশিরা অতিষ্ঠ হয়ে উঠছে নিজের অক্ষমতায়, বিতৃষ্ণা নিয়ে তাকিয়েছিল তার আঙ্গুলের দিকে। মুইন খেতে খেতে সেসব খেয়াল করে। খাওয়া ততক্ষণে শেষ মুইনের। চুপচাপ হাত ধুয়ে উঠে ঘর থেকে ফার্স্ট এড বক্সটা এনে ইনশিরার হাতের আঙ্গুলটা ব্যান্ডেজ করে দেয়। ইনশিরা দেখছিল লোকটাকে চুপচাপ, গম্ভীর মুখভঙ্গি লোকটার। ব্যান্ডেজ করা হয়ে গেলে মুইন আসছি বলে বেরিয়ে যায়। গতকাল মির্জা বাড়ি থেকে মেহমান এসেছিল মেজামাইকে দেখতে। ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে। ঝুমঝুমির মাকে নিয়ে ইনশিরা সেসব গুছিয়ে 11:30টার পরে ঝুমঝুমির মা রান্না সেরে চলে যাওয়ার পরে ইনশিরা টেবিল সেট করে একা বসে অপেক্ষা করতে থাকে মুইনের। এর আগে এর লাঞ্চে বাড়িতে আসতো, আজকে তাও আসবে না। বুঝতে পারছে না, অনেকটা দেরি হয়েছে আজ। লোকটা আগে স্বাভাবিকভাবে যেটুকু কথা বলতো, যেটুকু ছুতো, সেসব বন্ধ করে দিয়েছে। এটা নিয়েও ইনশিরার মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ইনশিরা তো সময় চেয়েছে, লোকটার থেকে মুক্তি নয়।
এ কেমন বিশ্রী অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে সে। এর শেষ কবে হবে? ঠিক দুপুর 1:45 ইনশিরা মুইনকে কল করে। কলটা রিসিভ হতে ইনশিরা বলে, খেতে আসবেন না? তুমি খেয়ে নাও, একটু ব্যস্ত। তাড়াহুড়ো করে কল কাটে মুইন। এক অদ্ভুত পীড়া ইনশিরার গলার কাছে এসে হামাগুড়ি খায়। এতটা রিয়াক্ট শুধুমাত্র ইনশিরা ফিজিক্যালি ইনভলভ হয়নি বলে? হয়নি তো হয়নি, জোর করে নিয়ে নিত, গায়ে শক্তি ছিল না। ইনশিরা সেদিন রাতে নাটক করলে লোকটাও তো এখন নাটকই করছে। তখন ভালো মানুষই দেখি এখন এমন করছে কেন? হঠাৎ রাগ ধরে যায় ইনশিরার, আবারও নিজের চুল টানে। খানিক বাদে শান্ত হয়, তারপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে চোখ মুখ কঠিন করে উঠে দাঁড়ায়। খাবারগুলো একটা টিফিন ক্যারিয়ারে ভরে নেয়। তারপর আলমারি থেকে একটা শাড়ি বের করে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে শাড়িটা গায়ে জড়ায়। একেবারে বিতিকিচ্ছিরি অবস্থা হয়েছে ইনশিরার, বেশ সময় লাগে। অসংখ্য সেফটি পিন দিয়ে শাড়িটা আটকাতে হয়, শেষমেশ সে সফল। অতঃপর লম্বা লম্বা পা ফেলে টিফিন ক্যারিয়ার নিয়ে কটেজ লক করে বেরিয়ে যায়। কেয়ারটেকারের সাথে দেখা হয় গেটের কাছে দাঁড়িয়ে। তখন বলে, আমি আপনার স্যারের কার্যালয়ে যাচ্ছি, এদিকটা দেখবেন। কেক কাটা, আলোচনা সভা, প্রেস ব্রিফিং শেষে পার্টি শুরু হয়েছে। লোকের ইনফরমাল আলাপ, হাসাহাসি প্রেরণার বিরক্ত লাগে। তার হাতের নোটবুক নিয়ে সে তার টিমের কাছে দাঁড়িয়েছিল, খাবার সার্ভ ঠিকভাবে করতে পারছে কিনা সেটা দেখতে। ঘুরে ঘুরে রুবায়েত আশরাফ প্রেরণার কাছে চলে আসে। ভদ্রমহিলার দারুণ আকর্ষণীয়, চলনে বলনে কথাবার্তা তার কাছে আলাদা লেগেছে। প্রথম যেদিন প্রেরণা কথা বলতে এসেছিল রুবায়েত আশরাফ, সেদিনই বুঝে গিয়েছে এর মাঝে আলাদা কিছু আছে, যেটা তাকে চুম্বকের মতো টানছে। ইহান এই কমিউনিটি সেন্টারের দোতলায় দাঁড়িয়েছিল। এমন সময় টিভি চেয়ারম্যানের সাথে কথা বলতে বলতে নিচের দিকে দৃষ্টি দিল সে। এখানে আসার পর থেকে কোনো কিছুই তার চোখ এড়ায়নি। তার চোখ ঘুরে ফিরে ঠিকই তার সমুদ্র নীলার উপর স্থির হয়। রুবায়েত আশরাফকে নিয়ে তার আপাতত মাথা ব্যথা হচ্ছিল না, ওটাকে একটা ছুঁচোর সাথে তুলনা করা যায়। তবে এখন ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইহান ঘাড় ঘুরিয়ে দোতলায় দেখল রুবায়েত আশরাফ সস্ত্রীক এসেছে, অথচ স্ত্রী রেখে আরেক মহিলাকে বিরক্ত করার চেষ্টা। এদিকে তার বউ চেনা ভাবিদের সাথে গয়নাগাটি নিয়ে শো অফ করতে ব্যস্ত। এটা তেমন কিছু না, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সব থেকে হাস্যোজ্জ্বল জুটির ভেতরের চিত্র। ইহান আরো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে এখন সময় টিভি চেয়ারম্যান মুত্তালিবকে বলে নিস্তালায় নামে। প্রেরণা আবার বিরক্ত হলো এই ছুঁচোটাকে দেখে। অসহায়ের মতো আশেপাশে তাকায় সে। এই বদমাসটা সরাসরি কিছু বলছেও না যে সে সিন ক্রিয়েট করবে, ভদ্রভাবে এড়িয়ে গেলেও ছ্যাবলামি করতে চলে আসছে। কি বিপদ! প্রেরণা নিজের জিহবাতে শান দিতে থাকে, আর একটু ধৈর্য ধরে দেখবে সে, তারপর অ্যাকশন। তাতে যা হয় হোক। রুবায়েত একটা সফট ড্রিঙ্কস গ্লাস হাতে প্রেরণার পাশে এসে দাঁড়িয়েছে আবারও। কেমন অসভ্যের মতো প্রেরণার দিকে চেয়ে আছে, কণ্ঠে মধু মিশিয়ে বলে, একটা কথা বলুন, আপনি কি কখনো মডেলিং এর জন্য আমার এজেন্সিতে ছবি দিয়েছিলেন? 5 বছর আগে। ভীষণ চেনা লেগেছে আপনাকে প্রথম দেখাতেই। প্রেরণা একটা লম্বা শ্বাস ফেলে নিজের ক্রোধটুকু সংবরণ করে বলে, না। ও, তবে আপনার ফেসিয়াল স্ট্রাকচার কিন্তু মডেলদের মতো, তাই হয়তো আমার এমনটা মনে হচ্ছে। প্রেরণার গাড়ি করে উঠল তৎক্ষণাৎ। আর সহ্য হলো না, মুখ দিয়ে অতি ভয়ঙ্কর কিছু কথা বলতেই যাবে, তখন পরিচিত সেই পুরুষ কণ্ঠস্বরে হঠাৎ তার পেছন থেকে ডেকে ওঠে, আরে রুবায়েত ভাই যে। প্রেরণা ঘুরে তাকায় ইহানের দিকে। ইহান ওদের কাছে এগিয়ে যায়। রুবায়েত আশরাফ হাসলো ইহানকে দেখে, হাত বাড়িয়ে দিয়ে বলল, তাজওয়ার মির্জা, আপনার সাথে দেখা হয়নি সে? কি অবস্থা? পার্টি থেকে নমিনেশন পাচ্ছেন শুনলাম। ইহান কোনো সৌজন্য আলাপে গেল না, সরাসরি বলল, এই তো সব ভালো। আপনি এখানে? ভাবিকে দেখলাম না, কি খুঁজছিলে? জিজ্ঞেস করতেই বললো, তাছাড়া ছাগলটাকে কোথাও পাচ্ছে না খুঁজে। প্রেরণার মুখটা হা হয়ে গেল কিছু সময়ের জন্য। পরপর শাড়ির আঁচল চেপে ধরলো মুখে। রুবায়েত লোকটা বুঝতে পারলো না কথাটা বলল। ইহান বলে, তো আমি শুনতে ভুল করেছি, তবে আপনাকে হয়তো খুঁজছিল। বলেছিল তোর ভ্যানিটি ব্যাগে কেরিয়ার করতে হবে। সে বড্ড ক্লান্ত, যান গিয়ে দেখুন। লোকটার মুখ কেমন থমথমে হলো। ইহানের দিকে তাকিয়ে মেকি হাসি এসে সৌজন্য করমর্দন শেষ করে দোতলার দিকে পা বাড়ায়। ইহান চোখ মুখ শক্ত করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, ইঁদুর মুখ কোথাকার। প্রেরণা ভীষণ হাসছে, নিশ্চুপ হাসছে। ইহান ঘুরে তাকাতেই সে হাসি থামিয়ে চুপ হয়ে যায়। ইহান ওকে কিছুক্ষণ দেখে তারপর বলে, শুদ্ধ কোথায়? স্কুলে। আপনি ইভেন্ট ডিল করেছেন কবে থেকে? আজ নিয়ে 2টো ইভেন্ট সামলেছি। ইহান কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বিনা সংকোচে বলে ওঠে, ও কি আপনাকে বিরক্ত করেছে এর আগে? প্রেরণা চোখ তুলে তাকায় ইহানের দিকে। হঠাৎ খুব অদ্ভুত অস্বস্তি হচ্ছিল তার। জবাবে এর দুপাশে মাথা নাড়ে সে। ইহান বলে, আপনার সাথে তো এস্টেন রয়ে গেছে দেখছি। ওদের একজনকে সাথে নিয়ে কাজটি করুন, তবে আর এই ধরনের লোকে কাছে ঘেসেবেন না। অথচ
প্রেরণা আর কথা বাড়াতে চাইল না। আশেপাশে সবাই ওদের দেখছে। এখানে প্রেরণা কাজে এসেছে, আলাপচারিতা করতে নয়। সে ইহানকে আসছি বলে স্থান ত্যাগ করে। ইহান দেখতে থাকে ওকে দূরে। ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল দুজোড়া চোখ। ওদের মধ্যে একজন হঠাৎ ফোনটা হাতে তুলে নিয়ে সাগর ভুঁইয়াকে কল করে। সাগর ভুঁইয়া কলটা রিসিভ করতেই লোকটা বলে, কাকা, আপনি আজ আসলেন না? এইখান তো লাফড়া চলতেছে। ইহান তাজওয়ারের সাথে ওই রেস্তোরাঁ মাগির মুতালিব কাকার পার্টিতে। সাগর ভুঁইয়া শুনে হাসলো কিছুক্ষণ, বলল, কি করছে? গায়ে গা ঘষাঘষি করে কথা বলে নির্জন জায়গায়। দেব নাকি একটা ক্যাসাল লাগিয়ে? পারলে লাগাও। হাসতে হাসতে কল কাটে সাগর ভুঁইয়া। পুলিশ সুপারের কার্যালয়ের গেটে পা রাখতে কতগুলো উৎসুক দৃষ্টি ইনশিরাকে দেখতে লাগলো। সামিনিয়া স্যার মির্জার কন্যা এবং এসপি স্যারের বউ সে, তাকে তো একটু কৌতূহল নিয়েই দেখবে। টিফিন ক্যারিয়ার হাতে ইনশিরা একজন কনস্টেবলের দিকে এগিয়ে যায়। দূর থেকে দুজন কনস্টেবল আসে, একজন আরেকজনকে বলে, এই দেখো এসবি ভাবি যে। ইনশিরা কনস্টেবলের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, আপনার স্যার? কেবিনে। ইনশিরা দাঁড়ালো না, হন্তদন্ত হয়ে হেঁটে চলে যায় মুইনের কেবিনে। কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজনও বোধ করলো না। কেবিনে মুইন ছিল না। একজন কনস্টেবল ছুটতে ছুটতে এসে ইনশিরাকে বলে, ভাবি, স্যার কেবিনে নেই। স্যার নতুন অফিসারকে ট্রেনিং দিচ্ছেন। মুইন বলেছিল সে ব্যস্ত, সে সত্যিই ব্যস্ত। ইনশিরা দালানের দোতলা থেকে উকি দিয়ে দেখল মুইন এসপি কার্যালয়ের পেছনের মাঠে। হাসকি আর ভারী কণ্ঠস্বরের ধমক কর্ণগোচর হয় ইনশিরার। কাউকে ধমকাচ্ছে লোকটা। এই কণ্ঠস্বরের সাথে ইনশিরা সেদিন রাতের কণ্ঠস্বরের তুলনা করে। এই লোকটা, এই জাদ্রেল আর ক্যাটকেটে লোকটাই কি সেদিন রাতে কণ্ঠে এমন আকুলতা ঢেলে ইনশিরাকে কত কিছু বলেছিল, যা ইনশিরা শুনেও নিজের অন্তর্দ্বন্দ্বে বোঝার চেষ্টা করেনি। ইনশিরা লজ্জা পেল। লোকটা আসলে ব্যস্ত, অথচ লোকটার ইগো নেই। ইনশিরা এতক্ষণ কত কথা শুনিয়েছে মনে মনে। কেবিনে ফিরে ইনশিরাকে দেখে ভীষণ অবাক হয় মুইন। ইনশিরার গায়ে একটা গোলাপি রঙের সুতি শাড়ি পরেছে এলোমেলো করে। মুইন ওকে দেখে প্রথমে কিছুই বলেনি, পরে অস্ফুটে আওড়ায়। তুমি? ইনশিরা এগিয়ে গিয়ে টিফিন ক্যারিয়ারটা ডেস্কের উপর রেখে নিচু স্বরে বলে, হ্যাঁ আমি। আপনার লাঞ্চ? মুইন এক পলক ইনশিরাকে দেখে টিফিন ক্যারিয়ারটাকে। ইনশিরা তখন প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। মুইন ওকে চুপচাপ কিছুক্ষণ দেখে উঠে গিয়ে হাত ধুয়ে এসে বসলো। গম্ভীর স্বরে বলল, খেয়েছো? ইনশিরা নিজের জন্য খাবার বেড়ে নিয়ে বলে, না, খাবো। খাচ্ছে দুজন চুপচাপ। ইনশিরা খাচ্ছেও না, খাবারটা প্লেটে নাড়াচাড়া করছে শুধু। মুইন তা খেয়াল করে, তবে কিছু বলে না। ইনশিরা আর পারছে না, ভীষণ অধৈর্য হয়ে মুখ খুলে হঠাৎ বলে, আমি সংসারটা করতে চাই মইন, ট্রাস্ট মি। মুইন খাওয়া থামায়। ওর দিকে না তাকিয়ে খুব শান্ত স্বরে বলে, হ্যাঁ তো? আমি মাম্মা, পাপা, আমি বা আপনি কাউকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। না সে ইন্টেনশনে আমি বিয়ে করেছি। মুইন শুনতে থাকে। ইনশিরা বলে, আমার সমস্যাটা হচ্ছে আমাকে মানুষ যতটুকু বোঝে তার চেয়েও বেশি ভুল বোঝে। মুইন চুপচাপ খাচ্ছে। ইনশিরা বলতে থাকে, মইন, হোয়াই ইউ বিহেভিং লাইক দিস উইথ মি? মইন, সময় চেয়েছি আমি, মুক্তি নয়। আমি আপনাকে অস্বীকারও করিনি তো। আর অমন নাটক মইন আপনার কাছে ভরসা পেয়েছি বলেই তো করেছি। নয়তো আমি তো আগেই বলেছি আপনাকে কাপুরুষ ভাববো না। আপনি যা ইচ্ছে করবেন। আমি চাইছি স্বাভাবিক হতে, অথচ আপনি নিজেই গুটিয়ে যাচ্ছেন। মুইন খাওয়া থামি ইনশিরার দিকে তাকায়, বলে, কিভাবে বুঝলে আমি গুটিয়ে যাচ্ছি? আপনার আচরণ বলছে। মুইন চুপ হয়ে যায় পুরো। ইনশিরা অধৈর্য হয়ে বলতে লাগলো, এভাবে কি দেখছেন? আরে আমি উপন্যাসের কোনো চরিত্র হলে লেখিকাকে অনুরোধ করতাম আমাকে আগাগোড়া শুদ্ধ বানিয়ে দিতে। আমি বাস্তব মইন, সবকিছু সীমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমার কারো হেল্প দরকার। আমি তো বললাম আমি সাইকিয়াট্রিস্ট দেখাবো। মুইন ওকে এক দৃষ্টে দেখতেই থাকে। কিছুক্ষণ পর বলে, ইসি, এটা আমার অফিস, বাড়িতে যাও। আমি রাতে ফিরে আমরা আলোচনা করব। না, এখানে কথা হবে। না, বাড়িতে কথা হবে। বললাম না এখানে। বললাম না বাড়িতে। না, এখানে 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 বলেছি যেতে। ধমকে উঠে মুইন। ইনশিরা থিতু হয় মুইনের ধমকে। মুইন টেবিলের উপর থেকে টিফিন ক্যারিয়ারটা গুছিয়ে ইনশিরার হাতে দিয়ে শান্ত স্বরে বলে, বাড়িতে যাও, আমি রাতে তাড়াতাড়ি ফিরবো। ইনশিরা অগোছালো অনুভূতি নিয়ে কটেজে ফেরে। গায়ের শাড়িটা খোলে না সে। সোজা বিছানায় শুয়ে পড়ে। মাম্মা পাপা কল করলে সেটাও ধরে না। মিঠির ডাকে উঠেছিল এক ফাঁকে। মিঠিকে খাবার দিয়ে আবারও যখন শুলো, তখন ফোনে একটা মেসেজ আসে। হাত বাড়িয়ে ফোনটা স্ক্রিনে তাকাতেই সে বিমূঢ় চেয়ে রয়। সাইমের মেসেজ। ইনসিরা বিনতে সামিন, এতবার কল করেছি, ফোন ধরছো না কেন? একটু দেখা করতে পারি প্লিজ? পা মাথা তীব্র ঘৃণা আর রাগে জমে যায়।
চোখ জ্বালা করে ইনশিরার। কিছুক্ষণ মেসেজটা দেখে সে। বুকে সে অসহ্য যন্ত্রণাটা এসে তোলপাড় শুরু করে। সে দম নেয়, দীর্ঘশ্বাস ফেলে, হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কাপা আঙ্গুল চালিয়ে উত্তর পাঠায়। তখন সময় সন্ধ্যা 7টা। ইনশিরা যখন রেস্তোরাঁর ভিতর ঢুকলো, সাইম তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে থাকে নির্নিমেষ। ইনশিরার গায়ে একটা শাড়ি, কুচির সাথে সমঝোতা করে হাঁটছে মেয়েটা। সাইম দেখছে মেয়েটাকে আগে থেকে রূপ খুলেছে, যাকে সে ঠান্ডা মরা মাছ বলেছিল। ইনশিরা দৃঢ়তার সাথে এগিয়ে যায়, তার মুখভঙ্গি কঠিন। সাইমকে দেখে ওর কোনো ভাবান্তর নেই, যেন সাইম ওকে দীর্ঘক্ষণ দেখে শুকনো হাসি হাসে, যে হাসিতে প্রাণ নেই। প্রথম কথাই ছিল বসো। ইনশিরা বসলো না। সাইমকে ভীষণ অবাক করে দিয়ে শুরুতে একটা চড় মারে সে। আশেপাশে কিছু মানুষ ওদের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে চোখ নামিয়ে নেয়। সাইম গালে হাত রেখে ইনশিরার দিকে তাকিয়ে আছে। ইনশিরা এবার চেয়ার টেনে বসে। হতভম্ব সাইমের দিকে তাকিয়ে বলে, এটা বাকি ছিল তাই না সাইম? চুপচাপ বসলো। ইনশিরার গলা কাঁপছে, বলছে, কেন করছো এমন? কি করছি? আমাকে বিরক্ত করছো? সাইম চুপ করে আছে। ইনশিরা নিজেকে সামলে নিয়ে রেগে বলে, কি চাও তুমি? আর কি চাও? চর মারার শোধ নেওয়া শেষ হয়নি? আর কি করবে? কেন যোগাযোগের চেষ্টা করছো? ও, এখন আমার আর তোমার ছবি মিলিয়ে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভুয়া ছবি বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করবে? আমার স্বামীর কাছে আমাকে ছোট করবে? না না, বলো বলো, আর কত নিচে নামার ইচ্ছে হচ্ছে সাইম ভুইয়া? সাইম এক দৃষ্টে তাকিয়ে আছে। ইনশিরা হঠাৎ কেঁদে ফেললো। পর মুহূর্তে নিজের চোখের পানি মুছে নেয়। সাইম বলে, স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হওয়ার আতঙ্কে আতঙ্কিত হচ্ছ দেখছি। টান জমেছে স্বামীর প্রতি। ইনশিরা জবাব দেয় না। সাইম হাসে সামান্য, বলে, সে কি তোমাকে আমার মতন জ্বালাতন করে? না, সে আমাকে সম্মান করে, শুধু আর শুধু সম্মান করে। আমাকে মুগ্ধতা নিয়ে দেখে শুধু। আমি তার কাছে ঠান্ডা মরা মাছ নই। চেঁচিয়ে বলে ইনশিরা। সাইম এবারও শুকনো হাসে। ইনশিরা বলতে থাকে, তোমার ইন্টেনশন কি আমি জানি না, তবে তুমি যদি ভেবে থাকো আমাকে ফসলানোর ট্রাই করে বিবাহিত আমিটার চরিত্রে দাগ লাগাবে, তবে ট্রাস্ট মি সাইম, এমনটা তো এ জন্মেও হবে না। আমি এক লোকের বউ, আর কখনো কল করবে না আমাকে, নয়তো আমি আইনগত ব্যবস্থা নেব। সাইম চেয়ে থাকে শুধু। কথাগুলো বলে হাঁপাতে থাকে ইনশিরা। দুজনের দিকে সম্পূর্ণ বিপরীত অনুভূতি নিয়ে তাকিয়ে আছে। ওদের দেখছিল কয়েক জোড়া উৎসুক চোখ। তাদের চোখে মুখে পৈশাচিক হাসি লেপ্টে আছে। লিয়াকাত চৌধুরীর ছেলেরা ইয়াসার মির্জাকে অপদস্থ করার এমন সুন্দর সুযোগটি আর হাতছাড়া করেনি। সামিনকে কল করে জানালো। সবার সাথে বেশ মনোযোগী শ্রোতা হয়ে তাদের কথা শুনলেও ইহানের দৃষ্টি ছিল প্রেরণার দিকে। ভদ্রমহিলা কখনো সামনে আসছেন, কখনো আড়ালে চলে যাচ্ছেন। কাজ করতে ছুটতে সে বেশ পটু, ইহান জানে। ওর মৃত স্বামীর ব্যাপারে একবার আলো ইনায়ার কাছে জানতে চেয়েছিল। ইনায়া বলেছে, আপু তার পার্সোনাল বিষয় নিয়ে গসিপ একদম পছন্দ করে না। প্রীতম নিষেধ করেছে এসব ব্যাপারে বলতে। ইহান ধরে নেয়। ভাবতে ভাবতে মুচকি হাসে ইহান। তার দৃষ্টি দূরে কর্মচারীর সাথে হাত নেড়ে নেড়ে কথা বলতে থাকা ধূসর রঙের একটা সুতি শাড়ি পরিহিতা প্রেরণার দিকে স্থির। ইহানকে দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা সিটি কর্পোরেশনের মেয়র ওয়াজেদ বলে ওঠে, এভাবে মুচকি হাসছো কেন তাজওয়ার? ইহান দ্রুত নিজের মুখভঙ্গি গম্ভীর করে দাঁড়িয়ে থাকে। হাতের জুসের গ্লাসে চুমুক দিয়ে আবারও তাকায় সে। প্রেরণা আবারও চোখের সামনে আসে। ভদ্রমহিলা ঘামছেন, চোখ মুখ মলিন। ইহান সেই মলিনতা দেখে মুগ্ধ হয়ে লুকিয়ে লুকিয়ে অন্যমনস্ক ভাব কাটে ইহানের কারোর সাথে ধাক্কা লেগে। গ্লাসের সব জুস তার ধবধবে সাদা পাঞ্জাবিতে পেটের কাছে লেপ্টে আছে। ইহান নিজেকে দেখে। বাকিরা ব্যস্ত হয়ে বলে, আজকের এই ইভেন্ট শেষ হবে সন্ধ্যা নাগাদ। তারপর প্রেরণার ব্যস্ততা প্রচুর। ছেলের সাথে 2 মিনিট কথা বলেছে ফাঁকে। ছেলেটার মন খারাপ। আজ সারাদিন মাকে পায়নি। প্রেরণা আজ পেমেন্টের টাকা থেকে ছেলের জন্য খুব দামি একটা গিফট কিনে নিয়ে যাবে ঠিক করলো। মাঝে মাঝে একটু খরুচিত হওয়াই যায়। এই কমিউনিটি সেন্টারটা একেবারে রাজপ্রসাদের মতন বড় এবং ভুলভুলাইয়া মনে হয় প্রেরণার কাছে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে হারিয়ে যেতে হয়। ফুড লাউঞ্জ থেকে বেরিয়ে প্রেরণা কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে খুঁজতে লাগলো। মোত্তালিব নয়, তাকে হায়ার করেছে এখানকার ম্যানেজার রিপা আনাম। পেমেন্টটা তার কাছ থেকেই নিতে হবে। খুঁজতে খুঁজতে রিপা আনামকে কোথাও না পেয়ে প্রেরণা তার অ্যাসিস্ট্যান্টের কাছে যেতে নিচ্ছিল। তখনই এক লোক এসে প্রেরণার কাছে রিপা আনামের অ্যাসিস্ট্যান্ট পরিচয় দিয়ে বলল, ম্যানেজার আপা দোতলার রুম নাম্বার 13-তে আছেন। আপনার পেমেন্ট নিয়েই কথা বলতে চাচ্ছেন। আপনাকেই খুঁজছে সে। প্রেরণা আন্তরিক হেসে মাথা নেড়ে ধীর পায়ে দোতলায় উঠল। দোতলা পুরোটা ফাঁকা, সব গেস্ট নিচে ইয়ার্ডে। রুম নাম্বার 13-তে প্রেরণা নক করে মাথা বাড়িয়ে উকি দিল ভিতরে। এটাও সম্ভবত একটা অফিস কক্ষ। এই কক্ষের সাথে সংযুক্ত ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। কাউকে দেখতে না পেয়ে প্রেরণা ভেতরে ঢুকলো। তারপর গিয়ে ডেস্কের সামনে রাখা চেয়ারটাতে বসে পড়ল। ঠিক তখনই বাইরে থেকে দরজা লাগানোর শব্দ হয়। খট করে শব্দ হতে প্রেরণা লাফিয়ে উঠে দরজার দিকে তাকায়। গোল গোল চোখে চেয়ে থাকে দরজার দিকে। পর মুহূর্তে পেছন থেকে খট করে দরজা খোলার আওয়াজ হয়।
প্রেরণা তড়িৎ ঘুরে তাকায়। ওয়াশরুম থেকে বেরিয়েছে স্বয়ং ইহান তাজওয়ার। প্রেরণা হতভম্ব হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। ইহান পাঞ্জাবির ভেজা অংশটাতে একটা টিস্যু চেপে চেপে নিচ্ছিল। মাথা তুলে কক্ষে উপস্থিত প্রেরণার দিকে তাকাতে এসেও কিছুটা অবাক। প্রেরণা ইহানের দিকে চায়, একবার চায় দরজার দিকে। ওর এলোমেলো দৃষ্টি অনুসরণ করে ইহান রাশভারী গলায় বলল। প্রেরণা অস্থির হয়ে দরজার কাছে দেয়। দরজায় চাপড় মেরে চেঁচিয়ে বলে, বাইরে কে আছেন? দরজাটা খুলুন, আমরা ভেতরে আছি তো। ভীষণ অস্থিরতা ঘিরে রেখেছে প্রেরণাকে। ইহান স্থির দাঁড়িয়ে তাকিয়ে দেখছে। অনেকটা সময় নিয়ে ইনশিরা নিজেকে শান্ত করে চোখ মুখ শক্ত করে আবারও সাইমের দিকে তাকিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।